অনেকদিন বাদে তোমাদের সাথে দেখা হলো, প্রায় 1.5 মাস পর। তোমরাই জানো যে এই করোনা ভাইরাসের জন্য আমাদের স্কুল বা কোচিং কোনোটাই করানো যাচ্ছে না। তো সেক্ষেত্রে তোমরা যাতে পিছিয়ে না পড়ো সেই জন্য আমাদের স্কুলের উদ্যোগে একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেই ওয়েবসাইটে এই ভিডিওগুলো ডাউনলোড করা হবে, বিভিন্ন স্যার বিভিন্ন সাবজেক্টে ডাউনলোড করছেন। তো আজকে আমি ক্লাস 9-এর জন্য ভৌত বিজ্ঞানের একটা পোর্শন আলোচনা করছি, ভিডিও করছি। তোমরা স্কুলের ওয়েবসাইটে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারবে, তার লিঙ্কটা সেখানে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে। আজকে আমাদের বিষয় হলো পরমাণুর গঠন। দেখো, পরমাণু এটা সম্বন্ধে আমাদের ধারণা আছে যে কোনো পদার্থের সবথেকে ক্ষুদ্রতম কণা। এবার এই পরমাণুর মধ্যে কি কি আছে প্রথমেই বলে দিই যে পরমাণুর মধ্যে 3টে প্রধান জিনিস আছে, একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন। এই 3টে প্রধান কণা। এবার এই প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কোথায় কে আছে সেগুলো জানার জন্য আমরা আলোচনা করব একটু পরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। তার আগে দেখে নিই যে এদের মধ্যে কিছু ধারণা করে নিই যে ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন কারা কারা আবিষ্কার করেছে। প্রথমে ইলেকট্রন আবিষ্কার হয়েছে, বিজ্ঞানী জে থমসন আবিষ্কার করেছেন। প্রোটনটা তারপরে আবিষ্কার হয়েছে রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড করেছেন। আর নিউট্রন আবিষ্কার করেছেন রাদারফোর্ডের ছাত্র স্যাডউইক। চিহ্ন হচ্ছে এভাবে লেখে, কোনটা কি সিগনিফিকেন্স আমি পরে আলোচনা করছি। নেক্সট যেটা দেখো ভর। তবে এদের ভর কিন্তু অনেক কম, -28 গ্রাম, -24 গ্রাম। তো এর মধ্যে ইলেকট্রনের ভরটা সব থেকে কম, আর প্রোটনের ভরটা থেকেও নিউট্রনের ভরটা কিন্তু খুব সামান্য বেশি, দুটোই প্রায় সমান। বাট নিউট্রনের ভরটা কিন্তু 1.675, সেখানে প্রোটনের ভরটা হচ্ছে 1.6725, 10⁻⁻24 দুটোতেই আছে। তাহলে যদি আমি ভরের ক্রম করি, ভরের ক্রম, তাহলে সব থেকে বেশি ভর হচ্ছে আমার নিউট্রনের, তারপরে হচ্ছে প্রোটনের, আর লাস্ট হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের ভর হচ্ছে সব থেকে কম। নেক্সট চার্জের দিকে যদি আমি আধান বা চার্জের দিকে যদি আসি, তাহলে আমরা জানি ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত আর প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত। তাই এখানে নেগেটিভ ইলেকট্রনের পাশে আর প্রোটনের পাশে প্লাস লেখা আছে, পজিটিভ। আর নিউট্রন কিন্তু নিস্তড়িৎ, তাই এর কোনো চার্জই নেই, জিরো। এবার এই চার্জের দুটো একক হয়, একটা হচ্ছে এসআই পদ্ধতিতে, একটা সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে চার্জ একক কুলম্ব, সিজিএস পদ্ধতিতে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রনের ভর আর প্রোটনের ভর কিন্তু সমান, শুধু আধানের পার্থক্য আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এর ভ্যালুগুলো হচ্ছে 1.6 10⁻⁹ কুলম্ব, বা এটা যদি আমি ইএসইউ এ প্রকাশ করি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে, তাহলে 4.8 × 10⁻⁻10। দেখো এটা মাইনাস আর একই ভ্যালু দেওয়া আছে প্লাসের ক্ষেত্রে। তাহলে আমরা যেটা বুঝলাম যে সেটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভ তড়িৎগ্রস্ত, প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত, আর নিউট্রনের কোনো আধান নেই, নিস্তড়িৎ, তাই এর আধানটা বা চার্জটা শূন্য লেখা হয়েছে। নেক্সট, এই যে কোথায় ইলেকট্রন, পরমাণু কোথায় ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন আছে সেটা প্রথম আমাদের জানার জন্য একটা পরীক্ষার সাহায্য নিতে হবে, এবং বিজ্ঞানী রাদারফোর্ড এই পরীক্ষাটা করেছেন। এই পরীক্ষাটার নাম হচ্ছে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বা স্বর্ণপত্র পরীক্ষা। উনি কি করেছিলেন তার আগে বলে নিই, রাদারফোর্ড যখন গবেষণাটা করেছিলেন প্রায় 1900 দশকের প্রথম দিকে, তার অনেক আগেই কিন্তু প্রায় 1800 দশকের শেষের দিকে ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে, এবং ইলেকট্রনটা কোথায় আছে, ইলেকট্রনটা নেগেটিভ তড়িৎগ্রস্ত সেটাও জানা গেছে। এইবার রাদারফোর্ডের পরীক্ষা থেকে আমরা জানতে পারবো যে কোথায় প্রোটন এবং কোথায় ইলেকট্রন আছে। এবং একটা কথা বলে দিই, রাদারফোর্ড যখন পরীক্ষা করেছিলেন বা রাদারফোর্ডের পরীক্ষার পরে অনেক পরে নিউট্রন আবিষ্কার হয়েছে, রাদারফোর্ড নিজে প্রোটন আবিষ্কার করেছে। এবার পরীক্ষাটা আসা যাক, স্বর্ণপত্র পরীক্ষা। কি নিলেন উনি? উনি একটা কাঁচের নল নিলেন, বায়ুনিরুদ্ধ কাঁচের নল, তার মধ্যে একটা সোনার পাত নিলেন, এটাকে আমরা বলছি গোল্ড ফয়েল, এউ মানে সোনা, সোনার পাত, এবং এর বেধ 0.004 সেন্টিমিটার, অর্থাৎ ভীষণ পাতলা একটা সোনার পাত নিলেন। এবং উনি বললেন এই সোনার পাতটাকে অ্যাকচুয়ালি একটা সোনার পরমাণু কনসিডার করতে, সোনার পরমাণু ভাবতে। এবং এই সোনার পাতের পেছন দিকে উনি একটা জিঙ্ক সালফাইডের সলিউশনে চোবানো একটা সাদা পর্দা নিলেন, এবং এটা হচ্ছে কাঁচের নলটা পুরোটা, এবং বায়ুনিরুদ্ধ কাঁচের নল, এবং এই কাঁচের নলের সামনের দিকে একটা ছোট্ট ছিদ্র থাকবে, এবং
এখানে উনি তেজস্ক্রিয় মৌল, তোমরা নিশ্চয়ই জানো তেজস্ক্রিয় মৌল কাকে বলে, যারা আলফা বিটা গামা এইসব রশ্মি নির্গত করে তাদের তেজস্ক্রিয় মৌল বলে। পর্যায় সারণীতে ইউরেনিয়ামের ওপরে যে মৌলগুলো আছে তারা সবাই প্রায় তেজস্ক্রিয় হয়। তো উনি যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে বিসমাথ। বিসমাথ বলে একটা মৌল নিয়েছিলেন যেটা কিনা তেজস্ক্রিয়, যার অ্যাটমিক নাম্বার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 83। এই বিসমাথের একটা কণা নিয়েছিলেন এবং বিসমাথ যেটা হচ্ছে আলফা এমিটার, অর্থাৎ আলফা কণা নির্গত করে। এবার আলফা কণাটা কি একটু বলে দিই। আলফা কণাটা হচ্ছে 2 পজিটিভ হিলিয়াম কণার স্রোত। কি বললাম? এটা হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে 2 পজিটিভ, মানে হিলিয়াম কণার স্রোত, তার মানে হচ্ছে এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত। তো যাই হোক, এই আলফা, এই বিসমাথ থেকে আলফা কণাটা এই ছিদ্র দিয়ে এখানে ঢুকবে এবং ঢোকার পর এটা এখানে চারদিকে ছড়িয়ে যাবে, অর্থাৎ এই সোনার পাতের মধ্যে ছড়িয়ে যাবে। কি করে ছড়াবে? এবং উনি যেটা লক্ষ্য করলেন যে বিভিন্ন কণা এই সোনার পাতের মধ্যে দিয়ে গিয়ে এই ডাইরেক্ট এই জিঙ্ক সালফাইডের পর্দায় একটা করে স্ট্যানিলেশন বা আলোর বিচ্ছুরণ তৈরি করেছে। তাহলে ম্যাক্সিমাম আলফা কণায় কোনো বিক্ষেপ হচ্ছে না, একদম সোজাসুজি গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে আঘাত করছে। এবং এই 20,000টা কণা যদি এরকম আঘাত করে ডাইরেক্ট কোনো বিক্ষেপ না করে, তার মধ্যে একটা কণা যে পথে গিয়েছিল সে পথেই ফেরত আসছে, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকছে। আর কিছু আলফা কণা, খুব কম আলফা কণা, তাদের একদম প্রান্তে খুব সামান্য বিক্ষেপ হচ্ছে, একটু করে বেঁকছে। তাহলে 3 রকমের জিনিস উনি দেখলেন যে ম্যাক্সিমাম আলফা কণায় এই গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে গিয়ে কোনো বিক্ষেপ ছাড়াই এই জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে কালোর বিচ্ছুরণ তৈরি করছে। 20,000টা আলফা কণার মধ্যে হয় একটা কি দুটো যে পথে গিয়েছিল সে পথেই ফিরে আসছে। আর কিছু সংখ্যক আলফা কণা কিছুটা অ্যাঙ্গেল, একদম প্রান্তে যে সোনার পাতের প্রান্তের দিকে যে আলফা কণাগুলো, সেগুলো কিছুটা করে একটু করে বেঁকছে, সামান্য বিক্ষেপ হচ্ছে। তাহলে এটা গেল ওনার অবজারভেশন। এবার এটা থেকে উনি কি কি কনক্লুশনে আসলেন সেটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণুর গঠন। উনি যেটা বললেন যে পরমাণু ম্যাক্সিমাম অঞ্চলটাই ফাঁকা, অর্থাৎ পরমাণু একটা নিরেট। কেন কি? ফাঁকা যেহেতু, তাই আলফা কণাগুলোর কোনো বাধা পাচ্ছে না, সোজা গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দায় গিয়ে আঘাত করছে। তাহলে পরমাণুর ম্যাক্সিমাম অঞ্চলটাই ফাঁকা। নেক্সট উনি বললেন যে পরমাণুর কেন্দ্রস্থলে, মনে করো এই অঞ্চলটা, পজিটিভ তড়িৎগ্রস্ত কোনো কণা আছে যার উনি নাম দিয়েছেন প্রোটন। পরবর্তীকালে এই পজিটিভ তড়িৎগ্রস্ত কণাগুলো আছে বলেই এই পজিটিভ তড়িৎগ্রস্ত আলফা কণা পরস্পরকে বিকর্ষণ করছে। আমরা জানি যে সেম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর অপোজিট চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই যে পজিটিভ তড়িৎগ্রস্ত আলফা কণাগুলো যে পথে গিয়েছিল সে পথে ফিরে আসতে মানে কি বিকর্ষিত হচ্ছে, তার নিশ্চয়ই তার মানে এই মাঝে পজিটিভ তড়িৎগ্রস্ত কোনো কণা আছে। এই পজিটিভ তড়িৎগ্রস্ত কণাটার নাম হচ্ছে প্রোটন। উনি নাম দিলেন প্রোটন এবং বললেন এই পজিটিভ তড়িৎগ্রস্ত কণাটা পরমাণু যে অঞ্চলটার মধ্যে আছে তাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে এই আছে এবং এই পরমাণুর যে ব্যাসার্ধ তার সাপেক্ষে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা 10⁵ টাইমস কম। তার মানে পরমাণু ব্যাসার্ধটা যদি 10⁻³ সেন্টিমিটার হয়, তাহলে পরমাণু ব্যাসার্ধ যদি 10⁻³ সেন্টিমিটার হয়, তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁵ সেন্টিমিটার। তার মানে এটা অনেকটা কম, ঠিক আছে? এবং কতটা কম? 10⁵ টাইমস কম। তার মানে হচ্ছে অনেকটা পরমাণু তার ক্ষুদ্র অঞ্চলে নিউক্লিয়াসটা আছে, তার মানে পরমাণুর ম্যাক্সিমাম অঞ্চলটাই ফাঁকা। আর কিছু আলফা কণা যাদেরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিক্ষেপিত হচ্ছিল, তার কারণ হচ্ছে এই পরমাণুর চারপাশে নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলো আছে, অর্থাৎ পরমাণুর প্রান্তে, অর্থাৎ নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলো আছে বলেই এই পজিটিভ তড়িৎগ্রস্ত আলফা কণা সেদিকে আকর্ষিত হচ্ছে, ফলে তাদের একটুখানি বিক্ষেপ হচ্ছে। তাহলে উনি বললেন যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। তাহলে ইলেকট্রনগুলো কোথায় আছে? নিউক্লিয়াসের বাইরে আছে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। এবং উনি আরেকটা জিনিসও বলেছিলেন যে এই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে, যাতে টোটাল নাম্বার অফ প্রোটনস বিকামস ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ইলেকট্রন, অর্থাৎ মোট প্রোটন সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা সমান হবে, যাতে পরমাণুটা তড়িৎগতভাবে নিস্তড়িত হয়। অর্থাৎ যতগুলো পজিটিভ ততগুলো নেগেটিভ হলে কি হবে? কাটাকুটি হয়ে গেলে নিউট্রাল হবে। তাহলে এই কথাগুলো থেকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ধারণা করতে পারি। এবার কথা হচ্ছে এই যে পরমাণু মডেল,
এটা কি একদম নিখুঁত ছিল, খুঁতহীন ছিল? না, এর অনেক ভুল ছিল। কি কি ভুল ছিল সেগুলো আমরা আলোচনা করব। তাহলে এবার আমাদের যেটা আলোচনার বিষয় হবে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। কি ত্রুটি প্রথমেই বলে দিই, রাদারফোর্ডের মডেলটা ক্লাসিক্যাল মেকানিক্স বলে একটা ফিজিক্সের একটা ধারা আছে, এই ক্লাসিক্যাল মেকানিক্সের উপর বেস করে তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি দু রকমের ফিজিক্সের ধারা আছে, ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স। তো ক্লাসিক্যাল মেকানিক্সের উপর বেস করে রাদারফোর্ডের মডেলটা তৈরি হয়েছে, কেন কি তখন কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার হয়নি। এই মেকানিক্স অনুযায়ী যখন কোনো তড়িৎগ্রস্ত কণা মুভ করে অর্থাৎ ঘোরে, সে তখন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বর্জন করে। তাহলে এক্ষেত্রেও ইলেকট্রনগুলো হচ্ছে একটা তড়িৎগ্রস্ত কণা, ওরা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরছে তখন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বর্জন করছে। কিন্তু এইরকম শক্তি বর্জন করার ফলে যে সমস্যাটা হবে, মনে করো এটা নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলো এখানে ঘুরছে। এবার ঘুরতে ঘুরতে কি হবে, ওর শক্তি ক্রমশ ক্ষয়তে থাকবে। শক্তি যত কমবে তত ওর কি হবে, গতিবেগও কমতে থাকবে, এবং গতিবেগ কমতে কমতে ও কিন্তু একটা স্পাইরাল পথ অর্থাৎ স্পাইরাল পথে এসে নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়বে। তার মানে ইলেকট্রনগুলো যদি নিউক্লিয়াসের মধ্যে এসে পড়ে তাহলে পরমাণু গঠনটাই ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ পরমাণু গঠনের স্থায়িত্ব রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে জানা যায় না। কেন কি রাদারফোর্ডের পরমাণু মডেল যদি আমাদের ভাবতে হয় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়বে এবং পরমাণুর গঠনের অস্তিত্ব বিলুপ্ত হবে। এটা প্রধান ত্রুটি, 1 নম্বর। 2 নম্বর ত্রুটি হচ্ছে, দেখবে তোমরা যখন কোনো প্রোডাক্ট কেনো, কোনো জিনিস কেনো দোকান থেকে, মনে করো তুমি বিস্কুট বা কেক কিনছো, সেটা প্যাকেটজাত দ্রব্য, সেই প্যাকেটজাত দ্রব্য গায়ে কতগুলো দাগ থাকে, ওই দাগটাকে বলা হয় বারকোড। এবং দেখবে ওই অনেকে কি করে, যখন তুমি বিগ বাজার বা কোথা থেকে যদি ওটা কেনো, দেখবে ওটা স্ক্যান করা হয়। স্ক্যান করলে ওই কম্পিউটারে ওই বারকোডটার সম্বন্ধে সবকিছু ফুটে ওঠে। অর্থাৎ বারকোডটা অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটার সম্বন্ধে যাবতীয় জিনিস। অর্থাৎ মনে করো একটা বিস্কুট, বিস্কুটের বারকোডটা, ওই বারকোডটা থেকে বিস্কুটটা জানা যাবে, অর্থাৎ বিস্কুটটা কোথায় তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, ওর ম্যানুফ্যাকচারিং রেট কত, কোন কারখানায় তৈরি হয়েছে, ওর এক্সপায়ারি ডেট কত, সেগুলোর সম্বন্ধে জানা যাবে। আর অর্থাৎ ওই বারকোডটা থেকেই ওই বিস্কুটটার সম্বন্ধে আমরা যাবতীয় তথ্য পাবো। ঠিক সেরকমই কোনো পরমাণু, সেটা কি হাইড্রোজেন না অক্সিজেন না নাইট্রোজেন, সেটা কি করে জানবো? তার বর্ণালী থেকে। এই বর্ণালী হচ্ছে এবং কতগুলো রেখা, প্রতিটা পরমাণুর একটা নির্দিষ্ট বর্ণালী আছে, এটা ইংলিশে স্পেকট্রা বলে। সেই স্পেকট্রাটা থেকেই আমরা ওই পরমাণুটার সম্বন্ধে ধারণা করতে পারি। এবার রাদারফোর্ডের যে পরমাণু মডেল, সেই পরমাণু মডেল অনুযায়ী হাইড্রোজেন পরমাণু এরকম বর্ণালী পাওয়ার কথা। এটা হচ্ছে একটা পটি, অর্থাৎ নিরবিচ্ছিন্ন বর্ণালী। কিন্তু দেখা গেছে যে হাইড্রোজেন পরমাণু কিন্তু এরকম নিরবিচ্ছিন্ন বর্ণালী না, হাইড্রোজেন পরমাণু কিন্তু এরকম বর্ণালী পাওয়া যায়, অর্থাৎ অনেকগুলো রেখা। এই রেখার মধ্যে কিন্তু লাইনে গ্যাপ থাকবে, এখানে কিন্তু কোনো গ্যাপ নেই। তার মানে হাইড্রোজেন পরমাণু যে রেখা বর্ণালী, এটাকে বলা হচ্ছে রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রা। এই রেখা বর্ণালী কেন গঠিত হয় সেটা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে জানা যায় না। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলে দুটো ত্রুটি, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর গঠনের স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি, আর 2 নম্বর হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু যে রেখা বর্ণালী গঠন করায় তার কারণ ব্যাখ্যা করতে পারেনি। এরপরে যে একটু ভালো একটা মডেল, যেটা কিনা বোরের মডেল, সেটা নিয়ে আমি আলোচনা করছি। তাহলে নেক্সট হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বোরের পরমাণু মডেল। নিলস বোর 1913 সালে এটা আবিষ্কার করেছেন। প্রথমেই বলে রাখি, বোরের মডেলটা যখন আবিষ্কার হয়েছিল তখন কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। ফলে বোর যে সুবিধাটা পেয়েছিলেন যে কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে কিন্তু উনি পরমাণু মডেলটা ব্যাখ্যা করেছিলেন। এবার কথা হচ্ছে বোরের মডেলটা কি। বোরের মডেলে কতগুলো সিদ্ধান্ত আছে। 1 নম্বর প্রথমেই বলে দিই যে রাদারফোর্ড যেমন বলেছিলেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে, বোর প্রথমেই বললেন যে না, ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে না, কতগুলি স্থায়ী এবং নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে। তাহলে প্রথমেই এই যে ইলেকট্রনগুলো ঘুরছে কোন কক্ষপথে, সেটা উনি কন্ডিশন অ্যাপ্লাই করে দিলেন যে এই
নির্দিষ্ট এবং স্থায়ী ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে, যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে না। নেক্সট 2 নম্বর হচ্ছে উনি বললেন, স্থায়ী কক্ষপথে ধারণা দিলেন, বললেন যে একটা ইলেকট্রন যখন কোনো কক্ষপথে ঘোরে সে তখন শক্তি গ্রহণও করবে না, শক্তি বর্জনও করবে না, অর্থাৎ তার শক্তিটা স্থির থাকবে। ইলেকট্রনগুলো ঘুরবে কিন্তু তার শক্তিটা স্থির থাকবে, অর্থাৎ ওই কক্ষপথের যে শক্তি হবে ইলেকট্রনটারও সেই শক্তি হবে, সেই শক্তি ছাড়বেও না, সেই শক্তি নেবেও না। তো রাদারফোর্ড বলেছিলেন যে যখন ইলেকট্রনগুলো ঘুরছে তখন ক্রমাগত শক্তি বর্জন করছে, কিন্তু বোরের মডেল অনুযায়ী যখন ইলেকট্রনগুলো কোনো কক্ষপথে ঘুরবে তখন সে শক্তি গ্রহণও করবে না, শক্তি বর্জনও করবে না। নেক্সট 3 নম্বর উনি বললেন, তাহলে কি হবে, কখন শক্তি গ্রহণ করবে, কখন বর্জন করবে? যখন একটা পরমাণু, মনে করে একটা নিউক্লিয়াস এবং অনেকগুলো কক্ষ আছে, কে কক্ষ, এল কক্ষ, আমি পরে আলোচনা করব, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এরকম আর অসংখ্য কক্ষ আছে। প্রথমটাকে বলা হয় কে কক্ষ, তারপরে এল কক্ষ, তারপরে এম কক্ষ। তাহলে উনি বললেন যে একটা ইলেকট্রন যখন একটা কক্ষ থেকে অন্য কক্ষে জাম্প করবে, মনে করো এম থেকে এনে আসবে বা এম থেকে এলে আসবে বা নিচ থেকে যখন উপরে যাবে, তখনই সে শক্তি গ্রহণ বা বর্জন করবে। অর্থাৎ শক্তি গ্রহণ করে সে নিম্ন কক্ষ থেকে উচ্চ কক্ষে যাবে, মানে লোয়ার থেকে হায়ারে যাবে, বা হায়ার থেকে যখন লোয়ারে আসবে অর্থাৎ উচ্চ কক্ষ থেকে যখন নিম্ন কক্ষে নামবে তখন সে শক্তি গ্রহণ বর্জন করবে। এবং এই শক্তি গ্রহণ এবং বর্জন কখনোই নিরবিচ্ছিন্ন হবে না, এটা বিচ্ছিন্নভাবে হবে। এবং এই বিচ্ছিন্নভাবে হবে কিভাবে হবে? একটা দেখবে যখন উপর থেকে যখন ত্রাণ ফেলা হয়, হেলিকপ্টার থেকে প্যাকেটগুলো ফেলা হয়, তখন প্যাকেটগুলো কিন্তু একটা একটা করে পড়ে, একসাথে সব প্যাকেট পড়ে না। ঠিক সেরকমই এই শক্তি গ্রহণ বা বর্জন একটা প্যাকেটের সরল গুণিতকে হবে, অর্থাৎ 1 প্যাকেট শক্তি, 2 প্যাকেট শক্তি, 3 প্যাকেট শক্তি, এরকম হবে। অর্থাৎ শক্তি গ্রহণ করবে, থেমে যাবে, শক্তি গ্রহণ করবে, থেমে যাবে, নিরবিচ্ছিন্নভাবে গ্রহণ করবে না। আবার বর্জনে যখন করবে তখন শক্তি বর্জন করবে, আবার থেমে যাবে, কিছুক্ষণের জন্য ফ্র্যাকশন অফ সেকেন্ডে থেমে যাবে, আবার বর্জন করবে। তাহলে এই যে শক্তি গ্রহণ এবং বর্জন, এটা কিন্তু বিচ্ছিন্নভাবে হবে, নিরবিচ্ছিন্নভাবে হবে না। তাহলে আমাদের দেখতে হবে যে রাদারফোর্ডের মডেলের থেকে বোরের মডেল কোন দিক থেকে ভালো। নেক্সট, তাহলে পরমাণুর গঠন আমরা জানতে পারলাম যে পরমাণুর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ তড়িৎগ্রস্ত প্রোটন থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো, নেগেটিভ তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে এবং যতগুলো প্রোটন এবং ততগুলো ইলেকট্রন থাকবে যাতে পরমাণুগুলো তড়িৎগতভাবে প্রশমিত হয়।